Assalamu alaikum. Welcome to SSEZ Education. Today we will start from the part 3, and part 3 we will discuss adoption. So what is adoption and why it is important in Hindu law, and why we will discuss it in a different part, and only adoption this lecture is based. So adoption is the transplantation of a son from the family in which he is born to another family where he is given by the natural parents by way of gift. Adoption is the creation of law. It is the formal recognition of one as the son of another. So আমরা দত্তক নেওয়া বলতে বুঝবো যে এটা এমন একটি ট্রান্সপ্লান্টেশন যখন ন্যাচারাল বর্ন হওয়া কোনো সান তার নিজের পরিবার থেকে নতুন একটা ফ্যামিলিতে তাকে বাই ওয়ে অফ গিফট পাঠানো হয়, এবং অ্যাডপশন হচ্ছে আইন দ্বারা সৃষ্টি, আর এটি ফর্মাল রেকগনিশন অফ ওয়ান সন বাই দ্য ওয়ান সন অফ দ্য আদার, অর্থাৎ ফর্মালি রেকগনাইজ করা আরেকজনের পুত্রকে নিজের পুত্র হিসেবে। নাও অবজেক্ট অফ অ্যাডপশন, দ্য আর্য রেস ওয়াজ প্রোন to give religious significance to all secular events. That's why the adoption originally a secular affair and came to acquire a religious significance. Adoption was considered necessary to carry on the ancestral line and confer spiritual benefit on the departed souls of offering pindos. The object of adoption was laid down in the case of Ramadashi Paul versus সরলা বালাদাস 1962। তো প্রথমত অবজেক্ট যদি আমি বলতে চাই, এই পুরো অবজেক্টটাই হচ্ছে স্পিরিচুয়াল, এবং এটা আর্য সমাজ থেকে এসেছে, এবং তারা কিন্তু তাদের সব কার্যবলীগুলোকে রিলিজিয়াসের সঙ্গে অ্যাটাচ করতে চেয়েছে, এবং সেই ক্ষেত্রে তারা অ্যাডাপশনকে বলেছে যে অ্যানসেস্ট্রাল লাইনটাকে কন্টিনিউ করবার জন্য তাদের যে সানের প্রয়োজন পড়ে, যদি কারো সান না থাকে পিণ্ড অফারিং করবার জন্য, তখন অ্যাডাপশনের মাধ্যমে ন্যাচারাল সান করে নেওয়া, অর্থাৎ অ্যাডপ্টেড সানকে সান করে নেওয়াটাই হচ্ছে পিণ্ড অফারিংয়ের আর একটা ওয়ে, এবং তাদের বিলিফ হচ্ছে পিণ্ড অফারিং না করলে তারা স্বর্গে যেতে পারবে না। সো আমরা যদি অবজেক্ট এক্সপ্লেন করতে চাই, তাহলে এই কেস অনুযায়ী বলা হয়েছে দ্য অবজেক্ট অফ অ্যাডপশন ইজ টুফোল্ড। দ্য ফার্স্ট টু সিকিউর স্পিরিচুয়াল বেনিফিট অফ দ্য অ্যাডপ্টার অ্যান্ড হিজ অ্যানসেস্টার্স বাই হ্যাভিং এ সান টু কন্টিনিউ দ্য অ্যানসেস্ট্রাল ওয়ার্শিপ and confer spiritual benefit upon the departed souls by offering pindos. And second one is secular, to secure an heir and perpetuate the adopter's name. সো প্রথমত স্পিরিচুয়াল পিণ্ড অফারিংয়ের মাধ্যমে যেটা করা হয় সেইটা, এবং সেকেন্ডলি আমরা বলছি যে সেকুলার একটা অবজেক্ট, আর সেটা হচ্ছে যে তার বংশ পরম্পরাটাকে নিশ্চিত করা, অর্থাৎ অ্যাডপ্টার্সের নেম পারপিচুয়াল হিসেবে থেকে গেল। So now condition of a valid adoption. The person adopting must be lawfully capable of taking adoption. That is, he or she should be sound mind, attainment of the age of discretion, that is 15 years under Dayabhaga and 16 under Mitashkara, absence of son, grandson, great-grandson, whether natural or adopted. The person giving in adoption must be capable to do so, and the only person who can lawfully give a boy in adoption are his father and mother, but the physical act of giving can be delegated to another. So ভ্যালিড অ্যাডপশন হতে গেলে শর্ত পূরণ করার বিষয় হচ্ছে যিনি অ্যাডপ্ট নেবেন, দ্য পারসন অ্যাডপ্টিং, অর্থাৎ লফুলি আবার তাকে ক্যাপেবল হতে হবে। লফুলি ক্যাপেবল বলতে হিন্দু দায়াভাগা মতানুযায়ী বলা হচ্ছে 15 বছর, মিতাস করাতে 16 বছর, এবং তার কোনো সান, গ্র্যান্ডসন, গ্রেট গ্র্যান্ডসন থাকা যাবে না। এছাড়া যে ব্যক্তি অ্যাডপশান দিচ্ছেন তাকেও কিন্তু অ্যাডপশান দেওয়ার ক্ষেত্রে যোগ্য হতে হবে, যেমন পিতা মাতা একমাত্র তার সন্তানকে অ্যাডাপ্ট দিতে পারে। Shamsing versus Shantabai 1901, a father converted to Islam does not lose his right to give his son in adoption, but since the physical act of giving involves religious ceremony, he can delegate his rights to another Hindu. এখানে এই কেসে বলা হয়েছে 1901 সালের একটা কেস, যে বাবা মুসলমান ধর্মে ধর্মান্তরিত হওয়ার পরও অ্যাডপশনের অধিকার হারাবে না, কিন্তু যেহেতু অ্যাডপশন ফিজিক্যালি দেওয়ার ক্ষেত্রে কিছু রিচুয়াল পালন করতে হয় ধর্মীয়, যেটা সাধারণত হিন্দুরাই করে থাকে, তো এই ক্ষেত্রে মুসলিম ফাদার কি করতে পারে, কোনো হিন্দুকে বাচ্চাকে হ্যান্ড ওভার করতে পারে।
The person adopted must be capable of being taken into adoption. That is, he must be a Hindu. অর্থাৎ দ্য পারসন অ্যাডাপ্টেড, যে ব্যক্তি অ্যাডাপশন নিচ্ছে তাকেও কিন্তু ক্যাপেবল হতে হবে অ্যাডাপশন নেওয়ার ক্ষেত্রে। দ্যাট ইজ, তাকে হিন্দু হতে হবে, এ মেল অর্থাৎ পুরুষ হতে হবে, বিলং টু দ্য সেম কাস্ট as his adopting father, and he must not be a boy whose mother the adopting father could not have legally married. This rule does not apply to Shudros. So হিন্দু, একজন পুরুষ হতে হবে, সেম কাস্টের হতে হবে অ্যাডপ্টিং ফাদারের, এবং মাস্ট নট বি এ বয়। অ্যাডপ্টিং ফাদারের বিবাহিত মায়ের গর্ভ থেকে কিন্তু আবার সে জন্মালে হবে না। সো এই রুলস আবার শূদ্রদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অ্যান্ড দেন নেক্সট আমরা দেখছি বিমল চন্দ্র চৌধুরী ভার্সেস সব্রনামায়া কৃষ্ণা চৌধুরী 1994 46 DLR এর একটি কেস, এবং এই কেসে বলা হচ্ছে সুন্দর করে, দ্য রুল ইজ রেস্ট্রিক্টেড ইন কেস অফ ডটার সন্স, সিস্টার সন্স, মাদার সিস্টার সন্স। দ্য পার্সন বিং অ্যাডপ্টেড মাস্ট নট বি ডি ফর ডাম, one who has not completed upanayan, one who is not an orphan, he should be unmarried. So আর একটা কেসের উদাহরণ এখানে দেওয়া হচ্ছে বিমলচন্দ্র চৌধুরী ভার্সেস সুব্রমণিয়াম কৃষ্ণা চৌধুরী কেস। এই কেসে 1994 আবার কিছু কিছু বিষয় উল্লেখ করা হয়েছে, এবং সেখানে বলা হচ্ছে যে দ্য রুল ইজ রেস্ট্রিক্টেড ইন কেস অফ ডটার সন, অর্থাৎ কন্যার পুত্র বা সিস্টার সন বা মাদার সিস্টার সন। ইন দ্যাট কেস পার্সন বিং অ্যাডাপ্টেড মাস্ট নট বি ডিফ অর ডাম, অর্থাৎ যে সানকে অ্যাডাপ্ট নেওয়া হবে সে ডিফ অ্যান্ড ডাম হওয়া যাবে না। হু হ্যাজ নট কমপ্লিটেড উপানায়ন, অর্থাৎ তাকে উপানায়ন কমপ্লিট করতে হবে। ওয়ান হু ইজ নট অ্যান অরফ্যান হওয়া যাবে না, অরফ্যানকে অ্যাডাপ্ট নেওয়া যায় না। হি শুড বি আনম্যারিড, এবং অ্যাডাপ্টেড সানকে আনম্যারিড হতে হবে। এর পরবর্তী বলছে সেরিমনিজ টু বি অবজার্ভড ইন অ্যাডাপশন, অর্থাৎ দত্তক গ্রহণের সময় কী ধরনের অনুষ্ঠান বা সেরিমনি পালন করতে হয়। ফার্স্ট ওয়ান, দ্য ফিজিক্যাল অ্যাক্ট অফ গিভিং অ্যান্ড রিসিভিং উইথ ইন্টেন্ট টু ট্রান্সফার দ্য বয় ফ্রম ওয়ান ফ্যামিলি টু আনাদার, অ্যান্ড দ্য দত্তহোমা অর স্যাক্রিফাইস টু বাটার অফ দ্য ফায়ার, and it may be performed any time after the physical act of giving and receiving. The ceremony of Putreti Jagga, and however the Dattahoma and Putresti Jagga are not essential for the validity of an adoption. For Shudros, no compulsory religious ceremony is required. So সেরিমনির মধ্যে আমরা দেখতেছি দুইটা সেরিমনি গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে দত্তহোমা, আর একটা হচ্ছে পুত্রেসি যজ্ঞ। এই দুইটা আবার যে সব ধর্মের বা সব কাস্টের জন্য গুরুত্বপূর্ণ তা নয়। শূদ্রদের ক্ষেত্রে কোনো সেরিমনি পালন করার দরকার নাই। দত্তহোমা মানে একটা অগ্নি জ্বালাবে, এবং সেই অগ্নিতে তারা কি করবে, বাটার ঢালবে, অর্থাৎ ঘি দেবে। যখন ফিজিক্যাল অ্যাক্ট গিভিং রিসিভিং হবে তার আগ মুহূর্তে আসলে এই রিচুয়ালটা তারা পালন করে। অ্যান্ড দেন আমরা নেক্সট পড়ব ইফেক্ট অফ অ্যাডপশন। Adoption has the effect of transferring the adopted son from his natural family into the adoptive family. তো প্রথম ইফেক্টে এটা হয় যে অ্যাডপ্টেড ফ্যামিলিতে অ্যাডপ্টেড সান চলে যায় তার ন্যাচারাল ফ্যামিলি ছেড়ে। অ্যাডপ্টেড সান অ্যাকোয়ার্স দ্য রাইট অফ ক্লেমিং এনি শেয়ার ইন দ্য এস্টেট অফ হিজ ন্যাচারাল ফাদার। কিন্তু অ্যাডপ্টেড সানের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সে যে কোনো ধরনের শেয়ার যা তার ন্যাচারাল ফাদারের ছিল সেটা সে ক্লেম করতে পারে। And an adopted son cannot marry his natural family within the prohibited degrees, nor can he adopted a boy from that family whom he could not have adopted if he had remained in that family. Adopted son কিন্তু কখনো তার ন্যাচারাল ফ্যামিলির যে প্রহিবিটেড ডিগ্রি আছে তাদেরকে বিয়ে করতে পারে না, এবং ওই ফ্যামিলি থেকে সে কিন্তু আর কাউকে অ্যাডপ্ট করতে পারে না। অ্যান্ড ইফ হি হ্যাড রিমেইনড ইন দ্যাট ফ্যামিলি, মানে যদি সে সেই ফ্যামিলিতেই থাকে তাহলে সেই ফ্যামিলিতে সে আর কাউকে তার ফ্যামিলি থেকে ন্যাচারাল ফ্যামিলি থেকে অ্যাডপ্ট করতে পারে না। অ্যান্ড অ্যাডপ্টেড সান স্ট্যান্ডস অন দ্য সেম ফুটিং অ্যাজ এ ন্যাচারাল সান, অর্থাৎ অ্যাডপ্টেড দত্তক পুত্র সে কিন্তু একেবারেই ন্যাচারাল পুত্রের মতো, অর্থাৎ প্রকৃত যে পুত্র তার মতোই সব কিছু অধিকার লাভ করে ইন ম্যাটার্স অফ বোথ টেম্পোরাল অ্যান্ড স্পিরিচুয়াল। হাউএভার ইফ এ সান ইজ বর্ন আফটার দ্য অ্যাডপশন, দ্য অ্যাডপ্টেড সান গেটস 1/3 of the estate according to the Bengal school, and 1/4 under the Banarasi school, 1/5 under the Bombay and Madras school. এখানে এই বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় এটা দেখা যায় যে
একটা পুত্রকে অ্যাডাপ্ট নেওয়া হয়ে গেছে, ধরো অ্যাডাপ্ট নেওয়ার পরে দেখা যাচ্ছে সেই পুত্র অর্থাৎ তার আবার যে তাকে অ্যাডাপ্ট নিয়েছে, অ্যাডাপ্টেড সন, অ্যাডাপ্ট গ্রহণ করবার পরও দেখা যাচ্ছে অ্যাডাপ্টেড ওই ফাদারের আবার একটা ন্যাচারাল পুত্র হয়ে গেল। যদি এরকম কোনো ঘটনা ঘটে তখন কি হবে? তো সেই ক্ষেত্রে এখানে খুব সুন্দর একটা বিধান আছে যে যদি অ্যাডাপ্ট গ্রহণ করবার পর কোনো পুত্র জন্মগ্রহণ করে তাহলে অ্যাডাপ্টেড সান অ্যাকর্ডিং টু বেঙ্গল স্কুল 1/3 এস্টেট পাবে, আর 1/4 পাবে বেনারস স্কুল অনুযায়ী এবং 1/5 পাবে বম্বে মাদ্রাস স্কুল অনুযায়ী। অ্যান্ড দেন অ্যাডাপ্টেড সন ডাজ নট ইনহেরিট হিজ গ্র্যান্ডফাদার্স প্রপার্টি if his father is disqualified to inherit, a natural grandson inherits. So adopted son অর্থাৎ যে পিতা তাকে অ্যাডাপ্ট করলো ওই পিতা কিন্তু দাদার প্রপার্টি কখনো ইনহেরিট করতে পারবে না যদি পিতা ডিসকোয়ালিফাইড হয়ে যায় কোনো কারণে। অর্থাৎ ধরো পিতা মুসলমান হয়ে গেল, দেন অ্যাডাপ্টেড সন কি তার দাদার প্রপার্টি পাবে না, যেহেতু পিতা ডিসকোয়ালিফাইড। তো বলতেছে যে যেহেতু পিতা ডিসকোয়ালিফাইড হয়ে গেল সুতরাং সেও ডিসকোয়ালিফাই করবে টু ইনহেরিট। এ ন্যাচারাল গ্র্যান্ডসন ইনহেরিট। সো এখানে বলাই হচ্ছে অ্যাডাপ্টেড সন ডাজ নট ইনহেরিট হিজ গ্র্যান্ডফাদার্স প্রপার্টি ইফ হিজ ফাদার ইজ ডিসকোয়ালিফাইড টু ইনহেরিট, এ ন্যাচারাল গ্র্যান্ডসন ইনহেরিটস। বাট এইখানেই হচ্ছে একটা ব্যবধান আছে যে ন্যাচারাল গ্র্যান্ডসন কিন্তু ইনহেরিটস করতে পারতো, তার কোয়ালিফিকেশনটা থাকতো, কিন্তু সে অ্যাডাপ্টেড হওয়ার কারণে তার থাকবে না। অ্যাডাপ্টেড সন ডাজ নট ইনহেরিট ইন হিজ ন্যাচারাল ফ্যামিলি বাট হি রিমেইনস হিজ রাইট ইন দ্য প্রপার্টি প্রায়র টু দ্য অ্যাডাপশন। তো অ্যাডাপ্টেড সন কিন্তু তার ন্যাচারাল ফ্যামিলিতেও ইনহেরিট করতে পারে না, মানে বংশ পরম্পরায় কোনো কিছু পায় না, বাট হি রিটেইনস হিজ রাইট ইন দ্য প্রপার্টি প্রায়র টু দ্য অ্যাডাপশন। অর্থাৎ অ্যাডাপশনের পূর্ব পর্যন্ত কিন্তু তার অধিকার সেখানে বিদ্যমান থাকে। দ্য রুল অফ দুইমোজনা when a son is given adoption with the condition that he will belong to both the natural and adopted father, it is known as duimoshana. That is, in this case he inherits in both the families. সো এই ক্ষেত্রে আমরা দেখছি যে যখন কোনো সানকে অ্যাডপশন নেওয়া হয় যে সে বোথ ফ্যামিলিতেই থাকবে, অর্থাৎ ন্যাচারাল ফ্যামিলিতেও থাকবে যেখানে সে বর্ন হয়েছে এবং অ্যাডাপটিভ ফাদারের সঙ্গেও থাকবে, এবং সেই ক্ষেত্রে সে কিন্তু দুই ফ্যামিলির প্রপার্টি ইনহেরিট করবে। অ্যাডপশন অফ অ্যান অনলি সন, 3 texts prohibit the adoption of an only son. That is, if any question is arised whether only son can be adopted or not, answer is no. There are the text of 1 Batishta and Buddhayana and Sunaka, and in these 3 verses or in these 3 cases, according to Bhashista, let no man give or accept an only son, since he must remain for the obsequies of his ancestors. ভাসিস্তাতে বলছে যে যখন অনলি সন থাকে তাকে কিন্তু অ্যাডপ্ট নেওয়া যাবে না, কারণ সে কিন্তু তার ন্যাচারাল ফ্যামিলিতেই তার অ্যানসেস্টারদেরকে স্বর্গে পাঠানোর দায়িত্বে থাকে। According to Bodhayana and Sunaka, by no man having an only son is the gift of a son to be ever made. So একজন ব্যক্তি যদি একমাত্র পুত্র থাকে সে সেটাকে কখনোই গিফট হিসেবে আরেকজনকে দিতে পারে না। In spite of the prohibition, the practice prevailed and courts have given conflicting opinion. In Madras and Allahabad, the adoption of an only son was held valid. সো এই ধরনের প্রহিবিশন যদিও হিন্দু ধর্মে রয়েছে, কিন্তু কোর্ট অর্ডার বা কিছু প্র্যাকটিস যা কন্ট্রাডিক্টরি পাওয়া যায়। এর মধ্যে মাদ্রাজ এবং এলাহাবাদে অনলি সানেরও অ্যাডাপশন দেওয়া যায়। ইন বেঙ্গল অ্যাডাপশন ওয়াজ ইনভ্যালিড, কিন্তু ইন বেঙ্গলে এ ধরনের অ্যাডাপশন একেবারেই ইনভ্যালিড। শ্রী বালাসু ভার্সেস শ্রী বালাসু কেস 1899, Privy Council observed that 3 texts were merely recommendatory and the adoption of an only son is valid. শ্রী বালাসু ভার্সেস শ্রী বালাসু 1899 সালের এই কেসে কিন্তু প্রিভি কাউন্সিলে বলা হয়েছে যে ইয়েস, দিস 3 টেক্সট দিস আর রেকমেন্ডেটরি বাট নট ম্যান্ডেটরি। রেকমেন্ডেটরি মানে ওকে তুমি রেকমেন্ড করতে পারো, বাট অ্যাডাপশন অফ অ্যান অনলি সন ইজ ভ্যালিড, অর্থাৎ একমাত্র পুত্রকেও অ্যাডাপশন দেওয়াটা ভ্যালিড হবে।
নাও নেক্সট পয়েন্ট, অ্যাডাপশন বাই উইডো, অর্থাৎ কোনো বিধবা অ্যাডাপ্ট করতে পারে কিনা। দেখি হিন্দু আইন কি বলছে। দ্য টেক্সট অফ আতিস্তা সেজ এ ওয়েম্যান শুড নেইদার গিভ নর অ্যাকসেপ্ট এ সন অ্যাকসেপ্ট উইথ দ্য পারমিশন অফ দ্য হাজব্যান্ড। বাতিস্তা টেক্সটে বলা হয়েছে যে উইম্যান তার হাজব্যান্ডের পারমিশন ব্যতীত অ্যাডাপশন নিতে পারে না। অন দিস পয়েন্ট দ্য ডিফারেন্ট স্কুল হ্যাভ ডিফারেন্ট অপিনিয়ন। এই পয়েন্টে আবার বিভিন্ন যে স্কুল আছে তারা বিভিন্ন ধরনের অপিনিয়ন দিয়েছে। মিথিলা স্কুল হাজব্যান্ডস অ্যাসেন্টস ইজ অ্যাবসোলুটলি নেসেসারি অ্যাট দ্য টাইম অফ অ্যাডাপশন। ইন বম্বে, মাদ্রাস, পাঞ্জাব, উইডো ক্যান অ্যাডাপ্ট either with her husband assent or with the assent of his shopindos. According to Bengal school of husband's express consent is absolutely necessary, but the consent remains operative even after his death. So a widow can adapt with the permission of her husband. মিথিলা স্কুল এবং বেঙ্গলি স্কুল এক্ষেত্রে কিন্তু অ্যাসেন্ট বলা হচ্ছে অবশ্যই দরকার, অ্যাবসোলুটলি নেসেসারি। কিন্তু বম্বে, মাদ্রাস, পাঞ্জাব এরা আবার বলছে উইডো অ্যাডাপ্ট করতে পারে তার হাজব্যান্ডের অ্যাসেন্ট ব্যতীত অথবা না থাকলেও। এখন এই পারমিশনটা কীরকম হবে, অর্থাৎ উইডো যে পারমিশনটা নিবে, মুডস অফ পারমিশন কীরকম হবে, ওরাল হবে, লিখিত হবে, রেজিস্ট্রেশন করতে হবে, লাইক দ্যাট, মানে হাজব্যান্ড কীভাবে তাকে পারমিট করতে হবে। মুডস অফ পারমিশনে গিয়ে সেটা ক্লিয়ার করা হয়েছে। পারমিশন মে বি গিভেন ভার্বালি, মানে এই পারমিশন হাজব্যান্ড মৌখিক দিতে পারে, বাই উইল, বাই রিটেন ইনস্ট্রুমেন্ট। ইন কেস অফ রিটেন ইনস্ট্রুমেন্ট ইট মাস্ট বি রেজিস্টার্ড। সো ভার্বালে হতে পারে, উইলের মাধ্যমে হতে পারে এবং রিটেন ইনস্ট্রুমেন্টের মাধ্যমেও হতে পারে। তবে রিটেন ইনস্ট্রুমেন্টে যদি হাজব্যান্ড কখনো পারমিশন দিয়ে থাকে ওয়াইফকে অ্যাডপশন নেওয়ার, সেই ক্ষেত্রে অবশ্যই সেই রিটেন ইনস্ট্রুমেন্টটি রেজিস্ট্রেশন করতে হবে। অ্যান্ড দেন অথরিটি টু অ্যাডাপ্ট, দ্য অথরিটি ইজ টু বি গিভেন টু দ্য উইডো অ্যালন। মানে এই অথরিটিটা আসলে কাকে দেওয়া হয়, তো বলা হচ্ছে বিধবাকে অ্যালন দেওয়া হয়। জয়েন্ট অথরিটি টু দ্য উইডো অ্যান্ড অ্যানাদার ইজ ভয়েড, অর্থাৎ উইডো এবং আরেকজনকে যদি জয়েন্টলি কোনো অথরিটি দেওয়া হয় সেই অথরিটি ভয়েড হয়ে যাবে। হোয়ার দেয়ার ইজ মোর দ্যান ওয়ান উইডো দ্য অথরিটি ক্যান বি গিভেন সেভারালি। ইন দ্যাট কেস দ্য সিনিয়র উইডো হ্যাজ প্রায়োরিটি ইন এক্সারসাইজিং দ্য রাইট। ইফ শি রিফিউজেস দেন দ্য জুনিয়র ক্যান অ্যাডাপ্ট। The one making the adoption is the adopted mother and the other stepmothers. The adopted son only inherits the adopted mother and her relations. She and her relatives also inherit the adopted son on his death. সো ক্লিয়ারলি এখানে বলা হচ্ছে যে উইডো এবং আরেকজনকে জয়েন্টলি অথরিটি দেওয়া যায় না। তবে যদি সেভারাল উইডো থাকে তাহলে সেভারালি পাওয়ার দেওয়া হয়। যদি সিনিয়র উইডো না অ্যাডপ্ট গ্রহণ করে তাহলে তার জুনিয়র যে সে অ্যাডপশান নিতে পারে। তবে এই অনেকগুলো উইডো থাকলে যে উইডো অ্যাডপ্ট নিবে সে অ্যাডপটিভ মাদার আর অন্যান্যরা স্টেপ মাদার হবে। তবে এইখানে কিন্তু অ্যাডপশানে যে সান নেওয়া হবে সে শুধুমাত্র অ্যাডপটিভ মাদারকে ইনহেরিট করবে এবং অ্যাডপটিভ মাদারও ওই সানের প্রপার্টি ইনহেরিট করবে, অন্য কেউ না। ইন কেস অফ ইন দিস রেসপেক্ট, প্রথমত এখানে যে কেসটা দেওয়া আছে ভুবন মোহিনী ভার্সেস রামাকিশোর 1865, Gaur Kishore died leaving a widow Chandramukhi and a son Bhavani. Later the son married Bhuban Moini. Bhavani died and subsequently then his mother adopted a boy named Ram Kishore. Bhuban Moini challenged the adoption as illegal and Privy Council held an opinion that after the death of Bhuban Moini's husband she was entitled to his estate for life. In such cases she cannot be deprived of the property, so adoption by a mother-in-law to deprive her daughter-in-law is not valid. এই সুন্দর কেসে একটা সুন্দর ব্যাখ্যা আসছে। গৌর কিশোর মারা গেছে তার উইডো চন্দ্রমুখীকে একা রেখে। তখন চন্দ্রমুখী কি করলো, অ্যান্ড এ সন ভবানী এবং চন্দ্রমুখীকে রেখে মারা গেছে। তার সন পরবর্তীতে বিয়ে করে ভুবন মোহিনী নামে একজন মেয়েকে। তো ভবানী কিছুদিন পরে যখন মারা যায় দেন তার মা কী করলো, এই রামকিশোর নামে একজনকে অ্যাডাপ্ট নিতে চাইলো। তখন ভুবন মোহিনী রামকিশোরের বিরুদ্ধে আসলে মামলা করলো যে এই অ্যাডাপশান ইললেগাল। প্রিভি কাউন্সিল সেখানে বলল যে ইয়েস এটা ইললেগাল, কেননা ভুবন মোহিনী কিন্তু তার হাজব্যান্ডের এস্টেটকে সে এন্টাইটেল করে, মানে সেও ভাগ পায় এবং সেই ক্ষেত্রে তার মাদার ইন ল অর্থাৎ তার শাশুড়ি তাকে ডিপ্রাইভ করে আরেকজনকে অ্যাডাপশান নিতে পারে না।
আর একটা কেস এখানে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে মানিকাইয়া মালা ভার্সেস নন্দা কুমার কেস, 1906-এর এই কেস। এখানে ফ্যাক্টটা ছিল এরকম: চন্দ্রকুমার বসু ডাইড লিভিং হিজ উইডো মানিকা মালা. He had authorized her to adopt 3 sons. Using her power, she adopted a boy named Akshay. He later died leaving a wife, Bidhumukhi. After her death, Manika Mala adopted another boy named Mohendra. Chandra Kumar's brother, being a reversioner, challenged the adoption of Mohendra. ক্যালকাটা হাইকোর্ট এখানে বলল যে মানিকা মালাস পাওয়ার টু অ্যাডপ্ট came to an end when Akshay died leaving Bidhumukhi. After the death of Bidhumukhi, though the estate reverted to Manika Mala, the power to adopt does to revive. সো এখানে কিন্তু এই কেসে অর্থাৎ মানিকা মালা এবং নন্দা কুমার কেসে চন্দ্রকুমার বসু তার উইডো মানিকা মালাকে রেখে মারা যায়। সে তার ওয়াইফকে অর্থাৎ উইডোকে 3 সানস অ্যাডপ্ট নেওয়ার ক্ষমতা দিয়ে যায়। তো সে সেই পাওয়ার অ্যাপ্লাই করে অক্ষয় নামে একটা বালককে অ্যাডপ্ট নিয়ে নেয়। পরবর্তীতে অক্ষয় তার ওয়াইফ বিধুমুখীকে রেখে মারা যায়। আফটার হার ডেথ, মানিকা মালা অ্যাডপ্টেড অ্যানাদার বয় নেমড মহেন্দ্র। সো এর পরবর্তীতে মানিকা মালা কিন্তু মহেন্দ্র নামে একজন বালককে অ্যাডপশন গ্রহণ করে আফটার হার ডেথ, মানে বিধুমুখীর মৃত্যুর পরে। এখন চন্দ্রকুমার বা তার বিইং রিভার্সনার, চন্দ্রকুমার সে আবার কিন্তু রিভার্সনার ছিল, অর্থাৎ ধর্ম চেঞ্জ করেছে। সে চ্যালেঞ্জ করলো যে এই মহেন্দ্রকে অ্যাডপ্টে নেওয়া যাবে না। সেই ক্ষেত্রে দেখো ক্যালকাটা হাইকোর্ট রুল জারি করলো যে মানিকা মালাস পাওয়ার অ্যাডপ্ট, এটা কিন্তু তখন শেষ হয়ে গিয়েছিল যখন সে অক্ষয় নামে একটা ছেলেকে অ্যাডপ্ট নিয়েছিল এবং অক্ষয় বিধুমুখীকে রেখে যখন মারা গেল। কিন্তু বিধুমুখীর ডেথের পরে যদিও দা স্টেট রিভার্টেড টু মানিকা মালা, অর্থাৎ স্টেট মানিকা মালার কাছে ফেরত আসলো, দ্য পাওয়ার টু অ্যাডপ্ট ডাস টু রিভাইভ, অর্থাৎ অ্যাডপশনের পাওয়ারকে আবারও রিভাইভ করা যেতে পারে। দেন আর একটা কেসে আমারেন্দ্র মানসিং ভার্সেস সনাতন সিং 1933, ফ্যাক্টস এই কেসে ছিল এরকম: দ্য জমিন্দার অফ উড়িষ্যা ডাইড ইন 1903. বিফোর হিজ ডেথ হি অথরাইজড হিজ উইডো টু অ্যাডপ্ট in 1898. In 1902, a son was born to them. He inherited his father and died 1922. The widow then adopted a son. Before the adoption, the Jomindari vested in a family taraf. The question arose whether the adoption would be valid. The Privy Council held that adoption valid because the coparcenary has not ceased. Based on the decisions, a widow's power to adopt comes to an end. সো উপরোক্ত সকল ডিসিশনের আলোকে আমরা বলতে পারি যে একজন উইডোর অ্যাডপশন নেওয়ার ক্ষমতা তখনই শেষ হয়ে যায় যখন দ্য সান ডাইজ লিভিং এ ওয়াইফ, চিলড্রেন অর এনি আদার নিয়ারার দ্যান দ্য উইডো। উইডোর থেকেও যদি কোনো নিয়ারার কোনো আত্মীয় স্বজন ওয়াইফ চিলড্রেন রেখে মারা যায়, হি হ্যাজ পাওয়ার টু অ্যাডপ্ট মোর দ্যান ওয়ান, অ্যান্ড আফটার এক্সারসাইজিং দ্যাট পাওয়ার দ্য স্টেট রিভার্টস টু হার। শি হ্যাজ পাওয়ার টু অ্যাডপ্ট মোর দ্যান ওয়ান, অর্থাৎ তার যদি একাধিক ক্ষমতা থাকে অ্যাডপশান নেওয়ার এবং এই পাওয়ার সে এক্সারসাইজ করবার পরে তার উপরে যদি আবার এই স্টেটটা রিভার্ট করে, ইফ হি আনচেস্ট অর্থাৎ অসতী যদি হয়ে যায়, সে যদি রিম্যারি করে, কনভার্ট টু অ্যানাদার রিলিজন, অন্য রিলিজিয়নে যদি সে কনভার্ট করে, সো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে সে আর অ্যাডপশান গ্রহণ করতে পারবে না। অ্যান্ড দেন আমরা নেক্সট নতুন একটা জিনিস পড়বো, টপিক পড়বো, সেটা হচ্ছে মাইনরিটি অ্যান্ড গার্জিয়ানশিপ। সো ফার্স্ট ইন দিস চ্যাপ্টার, this is important to know who is minor. According to Dayabhaga school, one who is below 15. According to Mitashkara school, one who is below 16. According to Majority Act 1875, one who is below 18. According to Guardian and Wards Act 1890, one who has not completed the age of 21. Guardianship under section 4(2) of Guardian and Wards Act 1890 states, guardian means a person having the care of the person of a minor or of his property or of both his person and property. Classes of guardians. Under Hindu law there are 3 classes of guardian.
natural guardian, testamentary guardian, guardian appointed by court, and beside this there is de facto guardian, ন্যাচারাল গার্জিয়ান। সো প্রথমে যদি মাইনর বলি তাহলে এটি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলা হয়েছে, বিভিন্ন স্কুলে দায় ভাগামিতাস করা মেজরিটি গার্জিয়ানস অ্যাক্ট, ব্যাখ্যা করছি না। ক্লাসেস অফ গার্জিয়ানের ক্ষেত্রেও কিন্তু দেখো হিন্দু লতে 3 ক্লাসেস অফ গার্জিয়ান করা হয়েছে, ন্যাচারাল, টেস্টামেন্টারি, গার্জিয়ান অ্যাপয়েন্টেড বাই দ্য কোর্ট, এবং এই 3টা ছাড়াও আর একটা রয়েছে ডি ফ্যাক্টো গার্জিয়ান। Then natural guardian is one who is entitled to guardianship by virtue of his relationship to the minor. Under Hindu law, the father is the natural guardian of his children and next to him is the mother. The court has no power to appoint or declare anyone as a guardian or a minor whose father is living and not unfit to be guardian of the minor. So natural guardian bolte amra বুঝছি who is entitled to guardianship by virtue of his relationship of the minor. মাইনরের সাথে রিলেশনশিপে যদি সে সেই অনুযায়ী গার্ডিয়ানশিপ পায় তখন আমরা বলবো ন্যাচারাল গার্ডিয়ান। আন্ডার হিন্দু ল ফাদার ইজ দ্য ন্যাচারাল গার্ডিয়ান। হিন্দু আইন অনুযায়ী বাবা কিন্তু প্রকৃত গার্জিয়ান বা ন্যাচারাল গার্জিয়ান হয়ে থাকে। নেক্সট টু হিম দ্য মাদার। The court has no power to appoint or declare anyone as a guardian of a minor whose father is living and not unfit for to be a guardian. So হিন্দু ল অনুযায়ী কখনোই কিন্তু কোনো কোর্টও বাবা জীবিত থাকাকালীন সময়ে এবং বাবা যদি ফিট থাকে গার্জিয়ান হওয়ার জন্য আর অন্য কাউকে গার্জিয়ান হিসেবে নিয়োগ দিতে পারে না। In case of a married minor female, husband has the preferential right of guardianship. In absence of father and mother, the court may appoint the nearest male parental kinsman and in absence the nearest maternal male kinsman. এখান থেকে কিন্তু একটু বোঝার বিষয় আছে যে যদি ফাদার বা মাদার না থাকে তাহলে কোর্ট নিয়ারেস্ট মেল অর্থাৎ নিকটস্থ পুরুষ আত্মীয় যিনি প্যাটার্নাল বাবার দিকের তাকে নিয়োগ করতে পারে এবং তার অ্যাবসেন্সে মায়ের দিকের ছেলে মানুষ যিনি নিয়ারেস্ট ম্যাটার্নাল তাকে নিয়োগ দিতে পারে। দ্য কোর্ট মে অলসো অ্যাপয়েন্ট এ ম্যাটার্নাল রিলেশন in preference to a paternal relation or may even appoint a stranger in the welfare of the minor if it requires. So চাইলে ম্যাটার্নাল আঙ্কেলকেও প্রেফার করতে পারে দেন প্যাটার্নাল ইফ কি কোর্ট থিংস ফিট অর এনি স্ট্রেঞ্জারকেও অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে গার্জিয়ান হিসেবে যদি মনে করা হয় যে চিলড্রেনের ওয়েলফেয়ারে এটা দরকার আছে। ইন কেস অফ ইললেজিটিমেট চিলড্রেন mother is the lawful guardian and in absence of mother father may get custody of the person of the minor. সো ইললেজিটিমেট চিলড্রেনের ক্ষেত্রে স্পষ্টভাবে বলা হচ্ছে যে মাদার হলো লফুল গার্জিয়ান এবং মায়ের অ্যাবসেন্সে ফাদার বাচ্চাটার কাস্টডি পেলেও পেতে পারে। নাও আমরা একটা জটিল বিষয় পড়ব, সেটা হচ্ছে কনভার্সন অফ ন্যাচারাল গার্জিয়ান। Conversion of father, the fact that a father has changed his religion is not a ground for removal from custody of his children. সো যদি কোনো বাবা তার রিলিজিয়ান চেঞ্জ করে ফেলে এই কনভার্সন কিন্তু গার্জিয়ানশিপ পাওয়া থেকে বাবাকে বিরত রাখবে না। Conversion of mother, generally a child is presumed to have his father religion and his civil and social status. The duty of a guardian is to bring up a child according to father's religion. So where a Hindu mother changes her religion, the court may, if it deems to be the interest of minor, remove the child from the custody of the mother and place the child under a Hindu guardian. খুব সুন্দর একটা পয়েন্ট এখানে তুলে ধরা হয়েছে। দেখো মেয়েদেরকে কিভাবে মাদেরকে এক্সক্লুড করে দিয়েছে তারা। যদি বাবার রিলিজিয়ান চেঞ্জ করে তাহলে বাবার সাথে বাচ্চা থাকবে, কারণ হিন্দু রিলিজিয়ান অনুযায়ী বা হিন্দু ল অনুযায়ী বাবার রিলিজিয়ান এবং বাবার সিভিল স্ট্যাটাস সন্তানের স্ট্যাটাস এবং রিলিজিয়ান ডিটারমাইনার। ইন দ্যাট কেস বলা হচ্ছে যে যদি এরকম ফাদার রিলিজিয়ান চেঞ্জ করে নো প্রবলেম, বাট যদি মা রিলিজিয়ান চেঞ্জ করে তাহলে বলা হচ্ছে যে সেই ক্ষেত্রে কোর্ট কী করতে পারে, নিয়ারেস্ট যে মাইনরের ইন্টারেস্ট রক্ষা করবার জন্য চাইল্ডকে মায়ের কাস্টডি থেকে চেঞ্জ করে হিন্দু কোনো গার্জিয়ানের আন্ডারে বাচ্চাকে দিয়ে দিতে পারে। রিম্যারেজ অফ গার্জিয়ান, গার্জিয়ান যদি পুনর্বিবাহ করে এ হিন্দু ফাদার্স রাইট টু গার্জিয়ানশিপ ক্যান নট বি ইগনোর ইফ হি রিম্যারিজ, অর্থাৎ হিন্দু ফাদার যদি সেকেন্ড টাইম বিয়ে করে কাউকে তাহলে কিন্তু
তার সন্তানের প্রতি গার্জিয়ানশিপ থাকবে। বাট হিন্দু মাদার লসেস হার প্রেফারেন্সিয়াল রাইট টু গার্জিয়ানশিপ অফ হার চিলড্রেন অন রিম্যারেজ। Further, immorality deprives a mother of the right of guardianship. So আমরা নেক্সট এখন দেখব রাইটস অ্যান্ড ডিউটিজ অফ ন্যাচারাল গার্জিয়ান। দ্য ন্যাচারাল গার্জিয়ান হ্যাজ দ্য পাওয়ার টু ট্রান্সফার এনি পোর্শন অফ মাইনরস প্রপার্টি ইন কেস অফ নেসেসিটি or for the benefit of the state. The power can be exercised by the mother also. A natural guardian can transfer without permission from the court. A natural guardian has the power to charge, mortgage or sale of the property of the minor on the grounds of necessity or benefits to the minor. The minor is bound when the transfer made on his behalf was either necessary or beneficial to him. A transfer made by the guardian may be avoided by the minor if it is wholly or partially unsupported by necessity or was not for the benefit of the state. So এখানে দুইটা বিষয় ক্লিয়ার করা দরকার। ন্যাচারাল গার্জিয়ানের কি অধিকার বা কি দায়িত্ব? তো ন্যাচারাল গার্জিয়ানের কিন্তু পাওয়ার আছে, সে মাইনরের প্রপার্টি ট্রান্সফার করতে পারে মাইনরের বেনিফিটের জন্য। এই পাওয়ার মাদারও ইউজ করতে পারে, নো ওয়ারিজ। ন্যাচারাল গার্জিয়ান কোর্টের পারমিশন ছাড়াই এটা করতে পারে। ন্যাচারাল গার্জিয়ান হ্যাজ পাওয়ার চার্জ, মর্টগেজ, মানে মাইনরে যদি কোনো প্রপার্টি থাকে সেটা মর্টগেজ, সেল, চার্জ সব কিছু দিতে পারে মাইনরের বেনিফিটের জন্য। এবং মাইনর ইজ বাউন্ড, যখন মাইনরও কিন্তু এটা নিয়ে বাউন্ড হবে, ওকে, বিকজ ইট ইজ বেনিফিশিয়াল ফর হিম। এ ট্রান্সফার মেড বাই গার্জিয়ান মে বি অ্যাভয়েডেড বাই দ্য মাইনর। এখন মাইনর বড় হয়ে এ ধরনের ট্রান্সফার অ্যাভয়েডও করতে পারে ইফ ইট ইজ হোললি পার্শিয়ালি আনসাপোর্টেড বাই নেসেসিটি অর ওয়াজ নট ফর দ্য বেনিফিট অফ দ্য স্টেট। অর্থাৎ এটা যদি মাইনরের প্রয়োজনে বিক্রয় না হয় বা স্টেট রক্ষার্থে ইউজ না হয়, তাহলে মাইনর ইজিলি এই সেলটাকে অস্বীকার করতে পারে। ইন হনুমান প্রসাদ পান্ডে ভার্সেস এমএসটি বাবুই মুনরাজ, রাজা শিউ বক সিং died leaving a son and widow. The queen took over the maintenance of the estate and executed a mortgage deed with Hanuman Prasad Pandey. The son, on attaining majority, sued for cancellation of the mortgage deed. He argued that he inherited the property as a minor and his mother did not have the authority to mortgage his property. দ্য প্রিভি কাউন্সিল নাও হেল্ড। আমরা কেসটা পরে বুঝলাম যে এখানে মা বলে বাবা মারা যাওয়ার পরে মা কিন্তু কি করলো, কুইন তার মেনটেন্যান্সের জন্য একটা মর্টগেজ রেখেছে, কিন্তু বড় হওয়ার পরে সে এটা ক্যান্সেলের জন্য আবেদন করে এবং বলে যে প্রপার্টি সে ইনহেরিট করে এবং এটা তার মায়ের মর্টগেজ দেওয়ার কোনো অথরিটি নাই। এখন আমরা কোর্ট ডিসিশনটা দেখব। দ্য ন্যাচারাল অর ডিফ্যাক্টো গার্জিয়ান অফ এ মাইনর ক্যান মর্গেজ, সেল অর আদারওয়াইজ ডিসপোজ দ্য ইমুভেবল প্রপার্টি। এখন প্রিভি কাউন্সিল বলছে যে ন্যাচারাল বা ডিফ্যাক্টো গার্জিয়ান মাইনরের প্রপার্টি মর্গেজ দিতে পারে, সেল দিতে পারে, অথবা ইমুভেবল প্রপার্টি মাইনরের ওয়েলফেয়ারে ডিসপোজ অফ করতে পারে। দ্য মাইনর ইজ বাউন্ড হোয়েন দ্য ট্রান্সফার ওয়াজ আইদার নেসেসারি অর দ্য বেনিফিশিয়াল টু হিম। সেই ক্ষেত্রে মাইনর অবশ্যই বাউন্ড থাকবে। হাউএভার এনি ডিসপোজাল হুইচ ইজ এগেনস্ট দ্য ইন্টারেস্ট অফ মাইনর ইজ ভয়েডেবল অ্যান্ড অ্যাট দ্য ইনস্ট্যান্স অফ দ্য মাইনর। তো বলা হচ্ছে যদি এমন কোনো ডিসপোজাল হয় যা মাইনরের স্বার্থের বিরুদ্ধে, ওটা কিন্তু মাইনর থাকা অবস্থাতেও ইনভ্যালিড হয়ে যাবে। দ্য পারচেজার অর মর্টগেজি মাস্ট ইনকোয়ার হোয়েদার দ্য অ্যালাইনেশন ইজ ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য মাইনর। যিনি পারচেজ করবেন, পারচেজার বা যিনি মর্টগেজ নেবেন, মর্টগেজি, তারা কিন্তু অবশ্যই এটা দেখবেন যে এখানে মাইনরের বেনিফিট এটা করা হচ্ছে কিনা। If the purchaser or mortgagee is satisfied that the transfer is necessary and purchase is the same, it will be legal. And if the money is latter not used for the benefit of minor, the purchaser is not liable. So যদি পারচেজার দেখে যে ইয়েস এটা দরকার আছে অবশ্যই মাইনরের বেনিফিটের জন্য এই প্রপার্টি মর্টগেজ দেওয়ার, দেন তিনি মর্টগেজ বা সেল মানে কিনতে পারেন, এটা লিগাল হবে। কিন্তু পরবর্তীতে অর্থাৎ বিক্রয়ের পরে মানি যদি মাইনরের বেনিফিটে ইউজ করা না হয়, এর লায়াবিলিটি কিন্তু ক্রেতা নেবে না। দ্য ডিড মাস্ট বি রিড কনসিডারিং সারাউন্ডিং সার্কামস্টেন্সেস। এ রিডিং অফ দ্য ডিড শোজ দ্যাট দ্য কুইন রিসিভড দ্য মানি অ্যাজ দ্য ম্যানেজার অফ দ্য স্টেট। সো সেখানে কিন্তু একটা ডিড ছিল, ডিডও কোর্ট পড়ে শোনায় যেখানে কুইন মানিটা রিসিভ করেছে স্টেটের ম্যানেজার হিসেবে।
আমরা এখন পরবর্তী যে টেস্টামেন্টারি গার্জিয়ান আছে সেটা সম্পর্কে জানব। এ টেস্টামেন্টারি গার্জিয়ান ইজ ওয়ান অ্যাপয়েন্টেড বাই দ্য ফাদার ইন হিজ উইল। উইল মানেই হচ্ছে টেস্টামেন্ট, সুতরাং টেস্টামেন্টারি গার্জিয়ান বলতে আমরা বুঝি উইল অনুযায়ী যাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়। এ মাদার হ্যাজ নো পাওয়ার টু অ্যাপয়েন্ট এ গার্জিয়ান বাই উইল। মায়ের উইল দিয়ে কোনো গার্জিয়ান নিয়োগ করার পাওয়ার নাই। হাউএভার দ্য কোর্ট মে হ্যাভ রিগার্ড টু হার উইশেস ইফ এনি এক্সপ্রেসড ইন হার উইল। কিন্তু কোর্ট চাইলে ঠিক আছে তার উইশ রাখতে পারে, সে যদি উইলে কোনো উইশ করে যায় যে আমি আমার সন্তানের জন্য বা তাকে গার্জিয়ান হিসেবে দিয়ে যাচ্ছি, এই হচ্ছে টেস্টামেন্টারি গার্জিয়ান। Then the testamentary guardian has the right to act as the minor's guardian after the death of father, subject to the restriction imposed in the will. টেস্টামেন্টারি গার্জিয়ান বাবার মৃত্যুর পরে মাইনরের বেনিফিটে সব কাজই করতে পারে, তবে টেস্টামেন্টারে যদি কোনো কিছু নিষেধ করা থাকে তাহলে সেই কাজটি করতে পারে না। So, Section 28 of Guardians and Wards Act 1890 states that where a guardian has been appointed by will or other instrument, his power to mortgage, charge, transfer by sale, gift, exchange or otherwise immovable property belonging to his ward is subject to the restriction which may be imposed by the testament or instrument. Unless he has under this act been declared guardian and the court which made the declaration permits him by an order in writing, notwithstanding the restriction to dispose of any immovable property specified in the order in a manner পারমিটেড বাই দ্য অর্ডার। সো এখানে সুন্দর করে বলা আছে গার্জিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্টের 28 সেকশনে যে টেস্টামেন্টারি যিনি গার্জিয়ান তাকে যদি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় তো তিনি সম্পত্তি মর্গেজ দিতে পারেন, চার্জ দিতে পারেন এবং ট্রান্সফার করতে পারেন গিফট, সেল, যে কোনো কিছুর মাধ্যমে। তবে এই জন্য তাকে ওই উইলের বাধা নিষেধ অনুযায়ী করতে হবে এবং উইলে যদি বলা না থাকে তাহলে কিন্তু আবার রেস্ট্রিক্টেড হয়ে যাবে। সো অ্যানি ম্যানার প্রহিবিটেড বাই দ্য অর্ডার, অর্থাৎ এমন কোনো ম্যানারে সে ইমুভেবল প্রপার্টি ডিসপোজ অফ করবে না যেটা অলরেডি প্রহিবিটেড ম্যানার হিসেবে পরিচিত হয়ে আছে। সো দিস ইজ দ্য লাস্ট গার্জিয়ান অ্যাপয়েন্টেড বাই দ্য কোর্ট। আমরা মেন যে ক্লাসিফিকেশনগুলো পড়েছিলাম, সেকশন 17 অফ গার্জিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890 ইট স্টেটস the matters to be considered by the court in appointing guardian. In appointing or declaring the guardian of a minor, the court shall, subject to the provisions of this section, be guided by what consistently with the law to which the minor is subject appears in the circumstances to be the welfare of the minor. সো প্রথমত বলছে 17 নম্বর সেকশনে খুব সুন্দর করে যে কোর্ট গার্জিয়ান অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে ইন অ্যাপয়েন্টিং ডিক্লেয়ারিং অফ গার্জিয়ান অফ এ মাইনর, কোর্ট প্রথমে কি করবে, এই সেকশনের প্রবিধান অনুযায়ী কনসিস্টেন্টলি লয়ের সাথে কনসিস্টেন্সি রেখে হুইচ দ্য মাইনর ইজ সাবজেক্ট, অর্থাৎ যেখানে মাইনর একজন সাবজেক্ট, মাইনরের ওয়েলফেয়ারের জন্য যে পরিস্থিতি গ্রহণ করা দরকার সেটা করবেন। ইন কনসিডারিং হোয়াট উইল বি ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য মাইনর। সো ওয়েলফেয়ার অফ মাইনর বলতে কি বুঝি, দ্য কোর্ট শ্যাল হ্যাভ রিগার্ড টু দ্য এজ, সেক্স অ্যান্ড রিলিজিয়ন অফ দ্য মাইনর। সেই ক্ষেত্রে অবশ্যই তার বয়স, তার লিঙ্গ এবং তার রিলিজিয়ন কোর্ট দেখবে, দেখার পরে সিদ্ধান্ত নেবে। দ্য ক্যারেক্টার অ্যান্ড ক্যাপাসিটি অফ দ্য প্রপোজ গার্জিয়ান অ্যান্ড হিজ নিয়ারনেস of kin to the minor, the wishes if any of a deceased parent and any existing or previous relation of the proposed guardian with the minor or his property. তো কোর্ট দেখবে যে নিয়ারেস্ট কোনো কিন তাকে দেওয়া যায় কিনা মাইনরকে, এবং উইশেস অফ দ্য প্যারেন্ট, মৃত প্যারেন্টের কোনো উইশ আছে কিনা যে তার কাছে আমি আমার সন্তানকে দিতে চাই, লাইক দ্যাট। ইফ মাইনর ইজ ওল্ড এনাফ টু ফর্ম অ্যান ইন্টেলিজেন্স প্রেফারেন্সেস, দ্য কোর্ট মে কনসিডার দ্যাট প্রেফারেন্স। এখন মাইনরের বয়স যদি এমন হয় যে সে চয়েস করতে পারছে তাহলে কোর্ট কিন্তু তার চয়েসকে গুরুত্ব দেয়। অ্যান্ড দেন দ্য কোর্ট শ্যাল নট অ্যাপয়েন্ট অর ডিক্লেয়ার এনি পারসন টু বি গার্জিয়ান এগেনস্ট হিজ উইল। তার ইচ্ছার বিরুদ্ধে কখনোই কোর্ট কিন্তু কোনো ব্যক্তিকে গার্জিয়ান হিসেবে ঘোষণা করে না। সো এখন আমরা কেস রেফারেন্স দেখব। এখানে স্মিথ মাঞ্জু তিওয়ারি ভার্সেস ডক্টর রাজেন্দ্র তিওয়ারি ARI 1990, এই কেসে বলা হয়েছে যে উই আর হাউএভার স্যাটিসফাইড হ্যাভিং রিগার্ড টু দ্য সার্কামস্টেন্সেস অফ দ্য কেস
and the past history that the custody of the child should be immediately given to the mother as the child is less than 5 years old. The mother will therefore have the custody of the child. It will, however, be open to the father that it is respondent number 1 and to apply for the custody of the child in appropriate guardianship proceedings. The respondent number 1, however, will be entitled to visit the residence of the petitioner and be with the child during weekends on Saturday and Sundays. Section 39 of Guardian and Wards Act 1890 deals with the removal of guardian. ওকে, সো এই কেসে বলা হয়েছে যে কোর্ট যখন স্যাটিসফাইড হলো যে একটা 5 বছরের বাচ্চার জন্য তার মাকে গার্জিয়ান হিসেবে দেওয়া উচিত, যদিও 1 নম্বরে কিন্তু ছিল ফাদার, সেক্ষেত্রে কোর্ট অর্ডার করে যে ইয়েস, এই বাচ্চার গার্জিয়ান মাই হবে, আর 1 নাম্বার তিনি কি করবেন, তিনি উইকেন্ডে অর্থাৎ স্যাটারডে সানডেতে বাচ্চাকে ভিজিট করতে যাবেন তার রেসিডেন্সে এবং দেখে আসবেন। গার্জিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্টের 39-এ বলা হচ্ছে যে কিভাবে গার্জিয়ান রিমুভ করা যায়। দ্য কোর্ট মে অন দ্য অ্যাপ্লিকেশন অফ এনি পার্সন ইন্টারেস্টেড অর ইফ ইটস ওন মোশন রিমুভ এ গার্জিয়ান অ্যাপয়েন্টেড অর ডিক্লার্ড বাই দ্য কোর্ট ইটসেলফ or a guardian appointed by will or other instrument or any of the following causes, namely for abuse of his trust. প্রথমত দেখো 39-এ গিয়ে বলা হচ্ছে সেকশনে গার্জিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্টের যে গার্জিয়ানকে রিমুভ করা যায়। সেখানে যদি কোনো ইন্টারেস্টেড ব্যক্তি অ্যাপ্লাই করে তাহলে তার অ্যাপ্লিকেশনের ভিত্তিতে গার্জিয়ান রিমুভ করা যায়, এবং বলা হচ্ছে যে কোর্ট সুও মোটো এটা করতে পারে, উইথ ইটস ওন মোশন, মানে সুও মোটো এটা করতে পারে অথবা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। অ্যান্ড দেন গার্জিয়ান অ্যাপয়েন্টেড বাই উইল অর ইনস্ট্রুমেন্ট অর গার্জিয়ান অ্যাপয়েন্টেড বাই দ্য কোর্ট মে বি রিমুভড। ফার্স্ট কজ ইজ for abuse of his trust, second cause for continued failure to perform the duties of his trust, for incapacity to perform the duties of his trust, and for ill treatment or neglect to take proper care of his wards. So these are the 4 grounds when court can remove a guardian, and in the next page there are some other grounds like for contumacious disregard of any provision of this act or any order of the court, for conviction of an offence implying in opinion of the court a defect of character which unfits him to be guardian of his wards, for having an interest adverse to the faithful performance of his duties, for seizing or reside within the local limits of the jurisdiction of the court in the case of a guardian of the property or bankruptcy or insolvency, by reason of the guardianship, the guardian seizing or being liable to seize under the law to which the minor is subject. তবে এখানে আবার বলছে যে শর্ত থাকে যে গার্জিয়ান অ্যাপয়েন্টেড বাই উইল অর আদার ইনস্ট্রুমেন্ট whether he has been declared under this act or not shall not be removed for the cause mentioned in clause G, that is faithful performance, unless the adverse interest accrued after the death of the person who appointed him, or it is shown that the person made and maintained the appointment in ignorance of the existence of the adverse interest or for the cause mentioned in the clause H, unless such guardian has taken up such a residence as, in the opinion of the court, renders it impracticable for him to discharge the functions of the guardian. Return to custody of father. A father is the natural guardian of his children. If the children are out of his custody, he can obtain an order directing to return the child to his custody. Return to custody of father, এটা হচ্ছে বাবার, ন্যাচারাল বাবার অধিকার। যেহেতু ন্যাচারাল বাবা একটা চিলড্রেনের বা চাইল্ডের গার্জিয়ান হয়ে থাকে, সেই জন্য সে এই চাইল্ডকে রিটার্ন করবার জন্য কোর্টের সাহায্য চাইতে পারে এবং রিটার্ন পেতে পারে। অ্যানি Besant versus Narayaniya, 1941. Narayaniya was a widower with 2 sons, aged 11 and 14. He was so poor that he could not maintain the children. Seeing his condition, Miss Annie Besant offered to provide maintenance and education for the boys. Narayaniya agreed to. They made a mutual contract and accordingly boys were taken to the Besant home. So Narayaniya সে উইডোয়ার 2টা সান নিয়ে
11-14 ইয়ার্স অফ এজ, কিন্তু সে এত দরিদ্র যে সে বাচ্চাদের আসলে ভরণ পোষণ দিতে পারতো না। তার এই কন্ডিশন দেখে অ্যানি বাসেন্ট কী করলো, সে অফার করলো যে ঠিক আছে, আমি এদের মেনটেনেন্স এবং এডুকেশন দিব, তাহলে তুমি আমার সাথে চুক্তি করো, তারা আমার সঙ্গে থাকবে। ওকে, তারা মিউচুয়াল চুক্তি করলো এবং অ্যাকর্ডিংলি বাচ্চা দুটা বাসন্তের হোমে চলে গেল। Later, Narayaniya wanted his children back and asked for cancellation of the contract. On refusal of MRS Basant, he filed a suit for restitution. So, in that case, Miss Basant, নারায়ণিয়া যখন তার চিলড্রেনদেরকে ব্যাক চাইলো, ক্যান্সেলেশন করতে চাইলো কন্ট্রাক্ট, সেটা যখন বাসন্ত রিফিউজ করলো, দেন সে সুট ফাইল করলো। Privy Council decided that the father is the natural guardian of minor children and this right is not transferable. If for any reason the father is incapable of providing for his children, the duty may be taken up by another. If the court thinks that in the present case the welfare of the children would not be possible under the custody of the father, it can decide otherwise. সো কোর্ট ক্লিয়ারলি বলল যে বাবাই মেন গার্জিয়ান এবং বাবার গার্জিয়ানশিপ কিন্তু কোনো মতে যাবে না। যদি সে ভরণ পোষণ দিতে না পারে তাহলে ঠিক আছে, এটা অন্যজনার দ্বারা ক্যারি করবে, মানে ভরণ পোষণ দেবে। বাট কোর্ট মনে করলো যে এই প্রেজেন্ট কেসে ওয়েলফেয়ার অফ দ্য চিলড্রেন উড নট বি পসিবল আন্ডার কাস্টোডি অফ ফাদার অ্যান্ড হি ডিসাইড আদারওয়াইজ। যেহেতু ওয়েলফেয়ার তার দ্বারা পসিবল না, তাই সে অন্যরকম ডিসিশন মানে কোর্ট অন্যরকম ডিসিশন দিয়েছিল। নাও গার্জিয়ানশিপ শেষ, এখন মেইনটেনেন্স। The liability of a Hindu to maintain the members of his family may be divided into two classes. One is legal duty, another one is moral duty. So হিন্দু মেইনটেনেন্সের ক্ষেত্রে বলা হচ্ছে তার ফ্যামিলি মেম্বারদেরকে মেনটেন করবার জন্য দুই ধরনের ক্লাস রয়েছে, একটা হচ্ছে লিগাল ক্লাসে ফেলানো যায়, একটা মোরাল ডিউটির মধ্যে ফেলানো যায়। সো লিগাল ডিউটি, পারসনস এন্টাইটেল টু মেনটেনেন্স মাইনর সন, আনম্যারিড ডটার্স, ওয়াইফ, এজড প্যারেন্টস। সো এগুলো হচ্ছে লিগাল অব্লিগেশন। অ্যান্ড মোরাল ডিউটি, উইডোজ ইন দ্য ফ্যামিলি, সিস্টার, গ্র্যান্ডচিলড্রেন, ব্রাদার, ডিসকোয়ালিফাইড হেয়ার অ্যান্ড ঘর জামাই। সো দিজ আর মোরাল ডিউটি, মোরাল অব্লিগেশনের মধ্যে পড়ে, অর্থাৎ লিগালি বাউন্ড না যে পোষণ দেবেই। নাও কেসেস অন মেইনটেনেন্স, নির্মলকান্তি দাস ভার্সেস শ্রীমতী বিভা রানী। Any person professing any faith has the right to file a suit on the grounds mentioned in Section 5 of the Family Courts Ordinance 1985. Therefore, a Hindu woman is no different and as a result her suit is very much maintainable. So, Hindu women তারাও ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স অনুযায়ী 1985-এর 5 সেকশন অনুযায়ী তারাও মেনটেনেন্সের জন্য মামলা দায়ের করতে পারে। এবং বলা হচ্ছে নো ম্যাটার যে তারা কারা। দেন গণেশচন্দ্র দাস ভার্সেস আরতি আচার্য কেস 2002, plaintiff sued for maintenance of herself and her 3 daughters. Court ordered the defendant to maintain the first 2 daughters till 18 and the third till marriage. The wife will get maintenance as per the terms and condition of the decree. সো এই ক্ষেত্রে প্লেন্টিফ সু ফাইল করেছিল তার নিজের এবং 3 জন কন্যার মেনটেনেন্সের জন্য। সেই ক্ষেত্রে কোর্ট অর্ডার করলো যে 2 কন্যাকে 18 বছর বয়স পর্যন্ত এবং 3 নম্বর কন্যাকে তার বিবাহ হওয়া পর্যন্ত মেনটেনেন্স দিতে হবে। আর ওয়াইফ সে মেনটেনেন্স পাবে ডিক্রি এর টার্মস কন্ডিশন অনুযায়ী। সো দ্যাটস অল। এই পার্টে আমরা অ্যাডপশন, মেনটেনেন্স এবং গার্জিয়ানশিপ কাভার করলাম। এই সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব আনসার করার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমাদের পাশে থাকো। মিট ইউ সুন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।